আমরা নতুন করে আবার জাগরণ সৃষ্টি করব যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমা জাতির কাছে না চায়। আপনার শান্তির নোবেল প্রাইজকে আমি পায়ে মোড়াই। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে রাষ্ট্র পরিচালনাকে সমর্থন করবেন এখন তারা দেশদ্রোহী হবে। ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া, কারণ ওনাকে কেউ ভোটে দিনে ক্ষমতায় বসায় নয়, ওনাকে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। চিঠিতে জাতিসংঘ মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় ডক্টর ইউনূসকে। অবশেষে আন্তর্জাতিক চাপেই পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ আবার রাজনৈতিকভাবে সফল হবে এবং মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ সঠিক ভূমিকা পালন করতে। এবার দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি দিয়ে কঠোর বার্তা দিয়েছে আওয়ামী লীগ। ওই বিবৃতিতে এক পর্যায়ে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এমন ঘোষণাও দেওয়া হবে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। যারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে রাষ্ট্র পরিচালনাকে সমর্থন করবেন এখন তারা দেশদ্রোহী হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণ পর্যন্ত জাতির কাছে তার এই বেফাস কথার জন্য ক্ষমা না চাইবেন এবং যতক্ষণ না বলবেন কারা সমন্বয়কারীদের ভেতরে তাকে বলেছে যে অতীত ইতিহাস সব ডিলিটেড, ততক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো কারণে বসাও রাষ্ট্রদ্রোহিতা হবে। আমি বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনেকে মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা মরে যাননি। আমি মুক্তিযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মরে যাননি, আপনারা কথা বলুন। আমি শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয়তাবাদী চেতনা যদি বিশ্বাসী হয়ে থাকেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যদি বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি ক্ষমা চাইতে বলুন, বলতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এর জন্য ক্ষমা চাইতে হবে জাতির কাছে। আমি সকল ছাত্র নেতাদের বলছি, তোমরা দাবি করো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এর জন্য ক্ষমা চাইতে হবে এবং সমন্বয়কারীদের ভেতরে কারা তাকে সকল কুমন্ত্রণা দেয় তাদের নাম বলতে হবে। আমি সকল স্বাধীনতাকামী মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এখন বসা রাষ্ট্রদ্রোহিতার শামিল, যে কিনা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না, যে আমাদের সংগ্রামের কথা ইতিহাস ডিলিট করে দিতে চায়, যে চায় আমরা ভুলে যাই 52 সালের ভাষা আন্দোলনের কথা, যে চায় আমরা ভুলে যাই 25শে মার্চ ওই কালো রাতের কথা, যে চায় আমরা ভুলে যাই বীরঙ্গনাদের কথা, যে চায় আমরা ভুলে যাই লক্ষ লক্ষ শহীদের রক্তের কথা, যে চায় এখন আমরা রাজাকার নির্ভর বাংলাদেশ গড়ে তুলি, যে চায় আমরা সকল মানুষের সম অধিকার কায়েম না করে বাংলাদেশে হিজবুত তাহরির এবং জামাতের রাজনীতি কায়েম করি, তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এর সম্পর্ক এত গভীর কেন? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক ভিন্ডিকটিভ একটা মানুষ। তার টার্গেট হচ্ছে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার নামে বাংলাদেশকে স্বাধীনতার ইতিহাস মুছে দেয়া। আমরা এখনো মরিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা বোকা নই। হয়তো নতুন প্রজন্মের কিছু সন্তানরা বিভ্রান্ত হয়েছে, হয়তো নতুন প্রজন্মের কিছু সন্তানরা আজ ইসলামিস্ট রাজনীতি কায়েম করতে চায়, কিন্তু তারা আসলে প্রকৃতি ইসলাম বোঝেই না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যেমনটি বোঝেন না, আপনি সেই তাবেদার হয়ে গেছেন, সেই ইসলামিস্ট ইয়াং জেনারেশনের তাবেদার হয়ে গেছেন। কারণ কি, আপনি ভেবেছেন দুদিন পরে তো মরেই যাব, একটু আরামায়েশ করে মরি না কেন? আপনি পশ্চিমা সরকারের তাবেদারিতা করতে গিয়ে বাংলাদেশের ইতিহাস মুছে দিতে চান। আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটি ছোট্ট বাংলাদেশ পেয়েছি, বাঙালিদের মুক্তির দেশ। আপনি চাইলেই আমরা ইতিহাস ভুলে যাব না। আমি সকল মানুষকে বলছি, এবং কি আমি জেনারেল ওয়াকারকে বলছি, এরকম একটি লোকের সান্নিধ্যে থাকা রাষ্ট্রদ্রোহিতা শামিল হবে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলুন সাবধান হতে। আমি সকল রাজনৈতিক নেতাদের বলছি, আপনারা বলুন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাবধান হতে, সে যেন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো রকম ষড়যন্ত্র না করে। নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস ভুলে দেওয়া যাবে না। আমরা নতুন করে আবার জাগরণ সৃষ্টি করব যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমা জাতির কাছে না চায়। আপনার শান্তির নোবেল প্রাইজকে আমি পায়ে মোড়াই। লোকে যারে বড় বলে বড় সেই হয়। আজকে আপনি আমার কাছে একটি কীট পতঙ্গের মতো, কারণ আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আপনি ষড়যন্ত্র শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, হেনরি কিসিঞ্জার বাংলার শত্রু, নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। মেনহিম বেগিন, জায়নিস্ট শাসনের কায়েমকারী, ব্রিটিশদের কাছে এক সময়ে টেররিস্ট লিস্টেড, সেই মেনহিম বেগিন শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিল। আপনি নতুন হেনরি কিসিঞ্জারে পরিণত হচ্ছেন। আপনার শান্তির নোবেল প্রাইজকে আমি মুফাসিল ইসলাম পায়ে মারাই। আপনার নোবেল প্রাইজ আপনাকে বিশ্বের কাছে বড় মানুষ বানাতে পারে, কিন্তু আপনি আমার কাছে কীট পতঙ্গ।
কারণ আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আপনি ষড়যন্ত্র শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, বাংলাদেশের সংবিধান নিরাপদ নয়, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনও নিরাপদ নয়। তার অল্টারনেটিভ খোঁজা শুরু করুন। আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অনেক নেতা দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে। একই এলাকায় বারবার একই ব্যক্তি এমপি হয়েছে, একই ব্যক্তি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সভাপতি সাধারণ সম্পাদক থাকার কারণে তারা বেশিরভাগই দুর্নীতিতে নিমজ্জিত ছিল। সাধারণ নেতাকর্মীদের সাথে তাদের কোনো রকম যোগাযোগ ছিল না এবং সাধারণ নেতাকর্মীদের মাঝে তাদের গ্রহণযোগ্যতা ছিল শূন্যের কোঠায়, যার কারণে আওয়ামী লীগ সংকটময় মুহূর্তে তাদের দ্বারা বিন্দুমাত্র সাহায্য পায়নি এবং বিরোধীদের সাথে রাজনৈতিক প্রতিযোগিতায় এই সমস্ত নেতারা মাঠে ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ আজকে এই দুর্দিনে নিপতিত হয়েছে। আওয়ামী লীগের এই দুর্দিনে সেই সমস্ত নেতারা তাদের অর্জিত সম্পদ রক্ষায় এবং তাদের নিজেদের রক্ষায় তারা কর্মী সমর্থকদের ফেলে কেউ দেশ ছেড়েছেন, কেউ দেশে আত্মগোপন করে আছেন। এই সমস্ত নেতাকর্মীরা আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবেন না। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বিএনপির মোসাদ্দেক হোসেন ফালু, হারিস চৌধুরী। তাদেরকে আপনারা দেখবেন যে হারিস চৌধুরী কালের গহ্বরে হারিয়ে গেছে। মোসাদ্দেক হোসেন ফালু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কারি কারি টাকার মালিক হয়েছে, কিন্তু এই বিএনপির দুর্দিনে মোসাদ্দেক হোসেন ফালুকে দেখা যায়নি। যখন আবার বিএনপির সুদিন হয়েছে তখন এই মোসাদ্দেক হোসেন ফালু ফিরে এসেছে। একই ঘটনা কিন্তু আওয়ামী লীগে ঘটবে এবং ঘটে চলেছে। আপনারা দেখবেন যে যে সমস্ত নেতাকর্মী আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কারি কারি টাকার মালিক হয়েছে, যারা প্রচণ্ড প্রতাপশালী ক্ষমতাবান ছিল, তারা আজকে মাঠে নাই এবং তাদের ভবিষ্যতে আওয়ামী লীগের দুর্দিনে আন্দোলনের সংগ্রামে আর মাঠে আসার সম্ভাবনাও নাই। এরা আবার আসবে যখন আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের যেদিন আবার সুদিন আসবে সেদিন দেখবেন এরা ফিরে আসবে। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উচিত হবে সর্বসময় এদেরকে বর্জন করা। এদেরকে আর কোনোভাবেই রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না, রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ আর ঢুকতে দেওয়া যাবে না। এমনিতেও তারা আর আসতে পারবে না। ধরে নেন যারা দীর্ঘদিন এমপি ছিল, যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বে ছিল, ভবিষ্যতে যদি সরকার নির্বাচন দেয় এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, তাহলে এই নেতাকর্মীরা আর কিন্তু মাঠে আসার সম্ভাবনা নাই। যারা পলাতক তারা বিদেশ থেকে তারা আর ফিরবে না, কারণ তাদের সম্পদ এবং তাদের নিজেদের রক্ষায় তারা আর ফিরবে না। অর্থাৎ তাদের রাজনীতিতে আর পুনর্বাসনের সুযোগ নেই বা ঢোকার সুযোগ নেই। আবার দীর্ঘদিন যারা অঙ্গ সংগঠনের নেতৃত্বে ছিল, জেলা পর্যায়ের নেতৃত্ব ছিল, থানা পর্যায়ের নেতৃত্ব ছিল, তারাও গা ঢাকা দিয়েছেন। তাদের আর রাজনীতিতে ফেরার সম্ভাবনা কম। এরা জানে যে রাজনীতিতে ফিরলেও এদের আগের মতো গ্রহণযোগ্যতা থাকবে না, তাদের ধন সম্পদ হয়ে গেছে, যার কারণে তারা এখন বাকি জীবন সেই ধন সম্পদ ভোগ বিলাসে মত্ত থাকবে। এভাবে আওয়ামী লীগের প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম পর্বের উচ্চ পর্যায়ের যে নেতারা যারা ছিল, তাদের রাজনীতিতে আর আসার সম্ভাবনা নাই। ইভেন তারা যদি রাজনীতিতে আসতেও চায়, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা আমার মনে হয় না তাদেরকে আর মেনে নেবে এবং মেনে নেওয়া উচিত না, কারণ তাদের কার্যক্রমের কারণেই আজকে আওয়ামী লীগের এই দুর্দশা। এজন্য তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করতে হবে এবং নেত্রীর উচিত হবে এদের সাথে কোনো রকম যোগাযোগ না করে সাধারণ নেতৃত্ব, সাধারণ আওয়ামী কর্মী এবং তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসা, তাদেরকে ট্রেন্ড আপ করা, তাদেরকে প্রমোট করা। এবং জননেত্রী শেখ হাসিনা সেই কাজটি করছেন। আমি যতটুকু জানতে পেরেছি তিনি তরুণ নেতৃত্বের সাথে যোগাযোগ রেখে চলেছেন। তৃণমূল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সাথে তিনি যোগাযোগের চেষ্টা করছেন। নেত্রী যদি এই কাজটি সঠিকভাবে করেন, পুরাতনদের বাদ দেন, যারা আওয়ামী লীগকে ব্যবহার করেছে তাদের যদি বাদ দেন, যারা দুর্নীতিতে নিমজ্জিত ছিল তাদেরকে যদি বাদ দেন, যাদের কর্মী সমর্থকদের সাথে ন্যূনতম যোগাযোগ ছিল না, কর্মী সমর্থক বাদ দিয়ে তারা বিএনপি জামাতের সাথে সখ্যতা রক্ষা করেছিল, তাদেরকে নেত্রী বেছে বেছে বাদ দিয়ে তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসবেন। প্রত্যেক অঙ্গ সংগঠন, প্রত্যেক জেলা, প্রত্যেক থানা, প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে নতুন করে যদি নতুন নেতৃত্ব এবং তরুণ নেতৃত্ব, আমি এই কথাটার উপর জোর দিচ্ছি, অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব, যাদের অর্থের প্রতি মোহ নাই, ক্ষমতার প্রতি মোহ নাই, সেই সমস্ত নেতৃত্বকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বেছে বেছে দায়িত্ব দিতে হবে। কারণ এই বৃহৎ সংগঠনে নেতা কর্মীর অভাব নাই। বহু যোগ্য নেতা এই আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল মূল্যায়িত হয়নি। এখন সময় এসেছে তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে কাজে লাগানো। এই নতুন নেতৃত্বকে যদি আমাদের জননেত্রী শেখ হাসিনা কাজে লাগাতে পারেন, তাহলে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ আবার রাজনৈতিকভাবে সফল হবে এবং মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ সঠিক ভূমিকা পালন করতে। দাদা ভাই, এটা কি শুরু করে দিয়েছে ডক্টর ইউনূস? বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, বাংলাদেশটা একদম তালেবান রাষ্ট্র করে ফেলতেছে। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম দাদা ভাই, সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছিলেন। ভিডিওটার সাউন্ড রেকর্ড তেমনটা ভালো হয়েছিল না, তাই চাইলাম দ্বিতীয় একটা রেকর্ড আপনাদেরকে দিয়ে দেয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা খুব ভালো করে জানেন আমরা রিপাবলিক বাংলার একটা আদামরা মাল। আমাদের বাংলাদেশকে নিয়ে যদি সমালোচনা না করি ভিউ আসে না, যার কারণে বাংলাদেশের ডক্টর ইউনূস এবং বাংলাদেশের আলেম সমাজ নিয়ে আমরা যদি আলোচনা সমালোচনা করি, তাহলে আমাদের
ইউটিউব ফেসবুকে প্রচণ্ড পরিমাণে ভিউ আছে, যার কারণে আমরা কিন্তু বাংলাদেশের সমালোচনা করে থাকি। আমাদের রিপাবলিক বাংলা, আমি একটা পাঠা রয়েছে, যে পাঠা আমি আগে মলম বিক্রি করেছি বাজারে, ভারতে, ইন্ডিয়ার নানান জায়গায় আমি তো কিন্তু আগে মলম বিক্রি করেছি, যার কারণে হঠাৎ করে আমি চান্স পেয়ে যাই এই মিডিয়াতে। তারপর থেকে মিডিয়ায় কাজ করছি দাদা। মিডিয়ায় কাজ করার পরে সবচাইতে বেশি সফল হয়েছি যখন না মাত্র আমি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের আলেম সম্পর্কে আমি কথা বলা শুরু করে দিয়েছি, তখনই দেখলাম আমি হঠাৎ করে ভাইরাল হয়ে গিয়েছি। তারপর থেকেই কিন্তু আমি বাংলাদেশের পিছনে বাস নিয়ে ঘুরতেছি, কিন্তু কিছু বুঝলাম না, বাংলাদেশি মানুষ আমাকেই বাস দিচ্ছে উল্টো। আমি আসলে মিথ্যা মিথ্যা নিউজ ছড়িয়ে চাচ্ছিলাম যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন করে একটা দাঙ্গা বাজানোর, কিন্তু এমন একটা পরিস্থিতি ভাই আসলে সেটা হচ্ছে না, বরং বাংলাদেশিরা আমাকে ঝাড় ঝাড় বাস দিচ্ছে। আসলে জানেন কি আপনারা, আমি বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করতে চাই না। আসলে বাংলাদেশে ডক্টর ইউনূস যেইভাবে আলেম ওলামাদেরকে বর্তমানে সাপোর্ট করছে, যেইভাবে মুসলমানের রাষ্ট্র কায়েম করতে যাচ্ছে, আসলে ডক্টর ইউনূস বাংলাদেশকে আর বাংলাদেশ রাখতে চাচ্ছে না, বাংলাদেশকে আর বাংলাদেশ রাখতে চাচ্ছে না। ডক্টর ইউনূস চাচ্ছে বাংলাদেশটা তালেবানি রাষ্ট্র হয়ে যাক, ডক্টর ইউনূস চাচ্ছে বাংলাদেশটা একদম পাকিস্তানি হয়ে যাক। যার কারণে কিন্তু আমি ডক্টর ইউনূসের উপরে খেপিনি, বাঙালি জাতির উপরে খেপিনি, আমি বরং খেপেছি আলেম ওলামার উপরে। কারণ একজন আলেম যদি, একজন মাওলানা যদি তারা ক্ষমতায় চলে আসে, একজন মুসলমানের হাতে যদি ক্ষমতায় চলে আসে, কোরআন দিয়ে যদি বাঙালি জাতি যদি রাষ্ট্র চালায়, তাহলে তো ভাই আমাদের এই রকমের এই চারুম চুরুম কথার কোনো দাম থাকবে না। কারণ আমরা তো সবসময় চাই দাদা আমেরিকার মতো হোক বাংলাদেশ, আমরা তো সবসময় চাই বাংলাদেশে মেয়েরা অর্ধউলঙ্গ হয়ে ঘুরে বেড়াক, আমরা তো সবসময় চাই বাংলাদেশের সমস্ত মানুষ যেভাবে খুশি সেভাবে ঘুরে বেড়াক। দরকার পড়ে বাংলাদেশে মানুষ জাহান্নামে যাওয়ার জন্য সব দলে দলে একদম মনে করেন প্রতিযোগিতা শুরু করুক, সেটাই তো আমরা চাই। কিন্তু বাংলাদেশে আলেম ওলামা তো এটা চায় না, তারা চায় বাংলাদেশের মেয়েরা বোরকা পরে ঘুরে বেড়াক, বাংলাদেশের মেয়েরা ঘরের মধ্যে থাক, বাংলাদেশের মেয়েদেরকে চাকরি করতে দিবে না। এই যে কি যে পরিস্থিতি, বাংলাদেশের মেয়েদেরকে সর্বনাশ করার জন্য, আজকে তালেবানি রাষ্ট্র কায়েম করার জন্য ডক্টর ইউনূস উঠে পড়ে লেগেছে, মিন 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 করতেছে ডক্টর ইউনূস। ওরে ভাই তুগারে এত জলে কে বেটা, আসলে এত জলে কে রে তুগারে, আমাদের বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা বুঝবো না। আমাদের বাংলাদেশে আমাদের ডক্টর ইউনূস সাহেব কিভাবে রাষ্ট্র সংস্কার করবি, কিভাবে বাংলাদেশকে ভালোভাবে এগিয়ে নিবি, সেটা আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস, আমাদের বাংলাদেশের জনগণ রয়েছে, উপদেষ্টা রয়েছে, তারা ভালো করে বুঝবে। তোর কোন জায়গায় আগুন জ্বলে, প্রতিদিন এসে তুমি মারাও, বাংলাদেশে তুমি আইসে দেখো বাস কয়দা আছে তোমাগুলোকে রেখে দিছি খালি দিমু। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।